প্রার্থনা কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগতম জানাই। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে স্বাধীন বাংলাদেশের উত্থানে শেখ মুজিবুর রহমানের ভূমিকা বা অবদান। অথবা এই প্রশ্নটা এভাবে ঘুরিয়ে আসতে পারে যে স্বাধীন বাংলাদেশের জন্ম কিভাবে হয়েছিল বা সৃষ্টি কিভাবে হয়েছিল, এই বিষয়ে নিজের বক্তব্য বা নিজের আলোচনা করো, সংক্ষেপে আলোচনা করো। এটা কিন্তু এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমরা অবশ্যই এটা দেখে যাবে। এবার আজকে আলোচনা করব শেখ মুজিবুর রহমানের ভূমিকা বা অবদান। দেখো, পাকিস্তান সৃষ্টির ৩-৪ বছর পর থেকেই কিন্তু পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের ওপর অর্থনৈতিক বৈষম্য বা অর্থনৈতিক শোষণ চালাতে শুরু করে। বলা যেতে পারে পাকিস্তানের যে জাতীয় আয় হতো তার সিংহভাগটা চলে যেত পশ্চিম পাকিস্তানের অধীনে। এদিকে পূর্ব পাকিস্তানরা অর্থনৈতিক শোষণে জর্জরিত ছিল। এছাড়াও পশ্চিম পাকিস্তানিরা কিন্তু পূর্ব পাকিস্তানের কোনো দাবি দাওয়া মানত না, ধরতে গেলে উদাসীনই ছিল। নেক্সট পয়েন্ট, ভাষাগত আন্দোলন বা ভাষা আন্দোলন। দেখো, পূর্ব পাকিস্তানের অধিকাংশ বলতে গেলে ৯৮% লোকেরই মাতৃভাষা ছিল বাংলা। তারা বাংলা ভাষাতেই কথা বলতো। এদিকে পশ্চিম পাকিস্তানের জনক মোহাম্মদ আলী জিন্নাহ চেয়েছিল পশ্চিম পাকিস্তানের যেরকম প্রধান রাষ্ট্রীয় ভাষা ছিল উর্দু, সেটা সেখানকার মাতৃভাষা হোক। যেটা হচ্ছে গিয়ে পশ্চিম পাকিস্তানের যেটা মাতৃভাষা ছিল উর্দু, সেটা পূর্ব পাকিস্তানের মাতৃভাষা হোক, অর্থাৎ উর্দুটাকে মাতৃভাষা করা হোক। কিন্তু তার এই দাবি সেখানকার যে প্রধানমন্ত্রী ছিল, অর্থাৎ পূর্ব পাকিস্তানের যে প্রধানমন্ত্রী ছিল খাজা নাজিমউদ্দিন, তিনিও কিন্তু এর বিরোধিতা করেন। আর পূর্ব পাকিস্তানের জনগণরাও বা ওখানকার লোকেরাও কিন্তু উর্দুকে কোনোভাবেই মাতৃভাষা মানতে চায়নি। আর একে কেন্দ্র করেই পূর্ব পাকিস্তানে এক আন্দোলন সৃষ্টি হয়। কাকে কেন্দ্র করে আন্দোলন? এই ভাষাকে কেন্দ্র করে আন্দোলন, তাই জন্য একে ভাষা আন্দোলন বলে। এই আন্দোলন পূর্ব পাকিস্তানের প্রায় সর্বত্রই ছড়িয়ে পড়েছিল। নেক্সট পয়েন্ট, সামরিক অসাম্য। দেখো, পাকিস্তানিরা কিন্তু বাঙালিদেরকে ভীতু জাতি বলে মনে করত। আর ঠিক এই কারণে পাকিস্তানের সামরিক বাহিনীতে এদেরকে অংশগ্রহণ দিত না, বা দিলেও খুবই কম পরিমাণে। বলা যেতে পারে পাকিস্তানের সামরিক বাহিনীর মাত্র ৫% ছিল এই বাঙালিরা অংশগ্রহণ করতে পেরেছিল, যদি এরা কিন্তু উচ্চ পদে আসীন হতে পারেনি, বা এদের কিন্তু কোনো উচ্চ পদ আসীন হতো না বা প্রমোশন হতো না। নেক্সট পয়েন্ট, রাজনৈতিক অসাম্য। দেখো, পশ্চিম পাকিস্তানিরা কিন্তু কখনোই চায়নি যে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক সাম্যতা ফিরুক। আর ঠিক এই কারণেই কি হয়েছে, দেখো, পূর্ব পাকিস্তানের জনসংখ্যা কিন্তু পশ্চিম পাকিস্তানের থেকে বেশি। তা সত্ত্বেও এই পশ্চিম পাকিস্তানেরাই কিন্তু পূর্ব পাকিস্তানের রাজনৈতিক ক্ষমতা ভোগ করত। কারণ পূর্ব পাকিস্তানের যারাই প্রধানমন্ত্রী রূপে নিযুক্ত হতো, যেরকম খাজা নাজিমউদ্দিন, মোহাম্মদ আলী বগুড়া, তো এরা প্রধানমন্ত্রী রূপে নিযুক্ত হলেও বা প্রধানমন্ত্রী পদ পেলেও এদেরকে কিন্তু কোনো না কোনো কারণভাবেই এদেরকে পদচ্যুত করা হতো। আর ঠিক সেখানে কি করতে, 11 বছর ধরে এই আইয়ুব খাঁ স্বৈরতান্ত্রিক শাসন চালিয়ে সেখানকার রাজনৈতিক ক্ষমতা নিজের হাতে রেখেছিল। নেক্সট পয়েন্ট, 1970-এর নির্বাচন। দেখো, 1970 সালে প্রথম পূর্ব পাকিস্তানে একটি সাধারণ নির্বাচন হয়। আর এই সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। বলা চলে পূর্ব পাকিস্তানের 162খানা সিটের মধ্যে 160খানা সিটই এই আওয়ামী লীগ দখল করেছিল। আর ঠিক এই কারণে পশ্চিম পাকিস্তানিরা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে যায়। কিন্তু শেষমেশ আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেলেও সরকার গঠন করতে পারেনি। ঠিক আছে। আর পাকিস্তানের দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল ছিল পাকিস্তান পিপলস পার্টি। তার যে নেতা ছিল জুলফিকার আলী ভুট্টো, তিনি কিন্তু শেখ মুজিবুর রহমান যে ক্ষমতা লাভ করেছিল, তিনি যে এত ভোটে জিতেছিল, তার তীব্র বিরোধিতা করেছিল। ঠিক আছে। নেক্সট পয়েন্ট, আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব। দেখো, আওয়ামী লীগ যখন সরকার গঠন করতে পারলো না, ঠিক সেই সময় পূর্ব পাকিস্তানের যে সমস্ত মানুষরা ছিল, পূর্ব পাকিস্তানের সকল মানুষরা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে যায়। কার ওপর? পশ্চিম পাকিস্তানের ওপর। আর ঠিক সেই সময় শেখ মুজিবুর রহমান একটি ধর্মঘটের ডাক দেয়। আর এই ধর্মঘট বলা চলে সারা বাংলাদেশ, তৎকালীন পূর্ব পাকিস্তানের সমগ্রই এই ধর্মঘট পালন করা হয়েছিল। 25শে মার্চ ঢাকার রেসকোর্সে
শেখ মুজিবুর রহমান এক ঐতিহাসিক ভাষণ দেয়। তার এই ভাষণ ছিল, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। এই যে ভাষণটা সমগ্র পূর্ব পাকিস্তানিদের মধ্যে এক উন্মাদনা সৃষ্টি করে। তারা একজোট হয়ে যায় দেশকে স্বাধীন করবার জন্য। নেক্সট পয়েন্ট, গণহত্যা। সকলে যখন দেশকে স্বাধীন করবার জন্য উঠে পড়ে লেগেছিল, এদিকে পশ্চিম পাকিস্তানের নেতারা কি করেছিল, বালুচিস্তানের কসাই নামে পরিচিত জেনারেল টিক্কা খানকে এখানকার পূর্ব পাকিস্তানের গভর্নর হিসেবে পাঠিয়ে দেয়, এবং এর পাশাপাশি আরও পাঠানো হয় গোলা বারুদ এবং অস্ত্রশস্ত্র। সেই দিন রাত থেকে, অর্থাৎ 25শে মার্চ রাত থেকেই শুরু হয় গণহত্যা। নাম দেওয়া হয় অপারেশন সার্চ লাইট। এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, অপারেশন সার্চ লাইট বলতে কী বোঝো বা কবে হয়েছিল? কি 25শে মার্চ থেকেই শুরু হলো অপারেশন সার্চ লাইট। নেক্সট পয়েন্ট, ইন্দিরা গান্ধীর পদক্ষেপ। সেই দিন রাতে, অর্থাৎ 25শে মার্চের রাত থেকে যখন গণহত্যা শুরু হচ্ছে, সেই রাতেই, মধ্যরাতেই কিন্তু আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমানকে অ্যারেস্ট করা হয়। আর ঠিক এই পরেই এই আন্দোলন চরমতম রূপ নেয়, অর্থাৎ সেখানকার মানুষরা, পূর্ব পাকিস্তানের জনগণরা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে ওঠে এবং দেশকে স্বাধীন করার জন্য তারাও পথে নেমে যায়। এর সাথে পথে নামে মুক্তিবাহিনী বা যোগদান করে মুক্তিবাহিনী। শেষমেশ ইন্দিরা গান্ধী এখানে একটি পদক্ষেপ নেয়। তিনি যখন দেখেন এরকম সমস্যা, তখন ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনীরা মুক্তিবাহিনীকে সাহায্য করা শুরু করে। এরপর থেকেই ধীরে ধীরে পাকিস্তান, অর্থাৎ পশ্চিম পাকিস্তানের বেকায়দা বা অর্থাৎ বিপাকে পড়তে শুরু করে। শেষমেশ A.K. নিয়াজি, পাকিস্তানের যে সেনাপ্রধান ছিল A.K. নিয়াজি, ঠিক আছে, ইনি ভারতের সেনাপ্রধান সেই সময় যিনি ছিলেন, বা সেনাকর্তা যিনি ছিলেন, তার নাম ছিল জগজিৎ সিং অরোরার কাছে আত্মসমর্পণ করে। আর শেষমেশ জন্ম হয় স্বাধীন বাংলাদেশের। এটাই ছিল শেখ মুজিবুর রহমানের ভূমিকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি সহজভাবে তোমাদের সামনে এটা উপস্থাপন করলাম। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর হ্যাঁ, স্ক্রিনে দেওয়া রয়েছে আমার নাম্বার। যদি কেউ আমার কাছে অনলাইন বা অফলাইন পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।